মিউজিক কোনো শর্টকাট বলে কিছু নাই, মিউজিকে সাধনা করতে হবে এবং সময় দিতে হবে। আরটা হচ্ছে আমি এই কথা সবসময় বলি, স্টার হওয়া খুব সোজা। আমি দেখলাম একটা ছেলে বাজাচ্ছে, আমার ভালো লাগলো ওকে দেখে। তারপর ওকে বললাম তুমি একদম আমাদের রিহার্সালে আসো সোলসের। ও না সোলসের কথা শুনে পুরো অ্যামেজড হয়ে গেছে। আমরা যখন বাচ্চাকে পিক আপ করি মাত্র 3-4টা কর্ড জানতো গিটারে, তো এটা কিছুই না। সেখান থেকে আইয়ুব বাচ্চু, আজকের আইয়ুব বাচ্চু মানে আনথিঙ্কেবল। নদী সে পথ সাগরে মিশে যেতে চাই। ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্টস লিরিক, ব্যালেড আর সঙ্গীত মুখরতার এই মঞ্চে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি রুমানা মালিক মুনমুন। দারুণ রং, মন মাতানো ঘ্রাণ আর অনন্য স্বাদের এই ভুবনে স্বাগতম। পাহাড়, অরণ্য, প্রকৃতি, এর সাথে কি সুরের কোনো সখ্য রয়েছে? প্রকৃতির লিরিক সবাই কি শোনে? সবাই না শুনলেও কেউ কেউ তো নিশ্চয়ই শোনে। কারো কারো প্রাণে প্রকৃতি অদৃশ্য এক বাদ্যযন্ত্রের মতো বেজে চলে প্রতিনিয়ত। পাহাড়, অরণ্য আর প্রাণ প্রকৃতির মধ্যে বেড়ে ওঠা তেমনই এক গানের মানুষ ধীরে ধীরে আমাদের এই আরবান পৃথিবীর বাসিন্দা হয়ে উঠলেন আমাদের প্রাণের প্রতিবেশী। তার হাসিতে অনবদ্য এক বিনয়, উপস্থিতিতে প্রাণের সম্ভার, কথায় সহজ এক মায়া। হ্যাঁ প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্টস লেজেন্ড অ্যান্ড লেগেসির আজকের পর্বের অতিথি আমাদের সবার প্রিয় গানের মানুষ, প্রাণের মানুষ, কাছের মানুষ, শ্রদ্ধেয় নকিব খান। স্বাগতম। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি, কারণ পছন্দের মানুষ যখন সামনে বসেন তখন ভালো লাগাটা আরো অনেক বেশি হয়ে যায়। আপনাকে দেখে একটা প্রশ্ন মাথায় এলো। ওয়ার্ল্ড ওয়াইড পপ রক মিউজিশিয়ানসদেরকে দেখলে মনে হয় যেন ভিন্ন গ্রহের বাসিন্দা, কিন্তু আপনি ব্যান্ড মিউজিক করেও আমাদের এত কাছের মানুষ হয়ে আমাদের সামনে উপস্থিত কিভাবে হন? খুব ইন্টারেস্টিং কথা বলেছো তুমি। আসলে আমি তো ফুল টাইম মিউজিশিয়ান বলবো না নিজেকে, কারণ আমি বলি যে আমার অ্যাকচুয়ালি 20% আমার সমস্ত কাজকর্ম, 20% আমার মিউজিক আর 80% আমার কর্পোরেট লাইফ, যে কারণে হয়তো ঠিক মিউজিশিয়ান হয়ে উঠতে পারিনি, শিখছি এখনো। কিন্তু একটা সময় আপনি ফুল মিউজিশিয়ানই বলা যেতে পারে, মানে পুরো মনোনিবেশ করেছেন সেদিকে। হ্যাঁ, সেটা ঠিক। যখনই আমি মিউজিক করি তখন 100% মিউজিক দেওয়ার চেষ্টা করি, ওটা ঠিক আছে, বাট একেবারে ফুল টাইম দিতে পারি না। আসলে এটা ইচ্ছে ছিল, বাট পারি না। আচ্ছা, শুরুতে যদি আমরা যাই চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি গ্রাম, সেখান থেকে যে মানুষটি বড় হয়ে এসেছেন ঢাকায় পরবর্তীতে, এই যে চট্টগ্রামের একটা পরিবেশ, একদিকে পাহাড়, একদিকে সমুদ্র, প্রকৃতির খুবই কাছে, এই মিউজিকের সাথে প্রকৃতির যে মিশ্রণ, সেটা কি সেখান থেকে আপনার ভেতরে ঢুকে গিয়েছে? খুব ভালো কথা বলেছো। আসলে আমি যখন চিন্তা করি, আসলে চট্টগ্রাম কিন্তু এটা ডিফারেন্ট একটা জায়গা, কারণ এইটা বলেছো প্রকৃতির একটা ব্যাপার আছে, সমুদ্র, পাহাড়। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে খুব ডিপ রুটেড হেরিটেজ আছে আমাদের চট্টগ্রামের মিউজিকে, সো ওটাও কিন্তু একটা ব্যাপার। এবং আরেকটা জিনিস হচ্ছে চট্টগ্রাম যেহেতু পোর্ট সিটি, আমাদের কিন্তু এক্সপোজারটা অনেক বেশি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে। অনেক শিপে অনেক লোকজন আসে, বিদেশিরা আসে, তারা সাথে করে কিন্তু মিউজিকও একটা ক্যারি করে নিয়ে আসে। আমরা যখন সোলসে ছিলাম, উই ইউজড টু প্লে, হোটেল আগ্রাবাদ ছিল, ওখানে আমরা স্যাটারডে নাইটে বাজাতাম, তখন দেখতাম অনেক শিপের থেকে অনেক বিদেশিরা লোকজন আসতো শুনতে। আচ্ছা। এবং ওরা কিন্তু অনেক ইনস্ট্রুমেন্টসই ক্যারি করে আনতো শিপে করে। সো এটাও কিন্তু একটা ব্যাপার যে ওরা ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে আমাদের এক্সপোজারটা অনেক বেশি ছিল, সেটা আমার মনে হয় অনেক ইনফ্লুয়েন্স করেছে আমাদের একটু মিউজিকে সেক্ষেত্রে। এবং এটা শুনে আমার এখন মনে হচ্ছে যে আমাদের দেশের মোস্ট অফ দ্য মিউজিশিয়ানস যাদেরকে আমরা এক নামে চিনি, যারা আমাদের আইডল, ম্যাক্সিমাম চট্টগ্রাম থেকে এসেছেন, এবং চট্টগ্রাম যেন সবাইকে এক জায়গায় করে, তাই নয় কি? আমার কাছে তাই মনে হয়, এখন যাই না সবাই কি মনে করবে। তাদের সাথে আপনার যোগাযোগ কিভাবে হলো? সবার সাথে আপনারা বন্ধু, একটু ওই গল্পগুলো শুনতে ভীষণ ইচ্ছে হচ্ছে। না, ভালো কথা বলেছো। ইনফ্যাক্ট আমরা তো চট্টগ্রামে থাকতাম, সো চট্টগ্রামে ইনফ্যাক্ট অনেক আমার বড় ভাইয়ের জিলু খান ওনার নাম, উনি আসলে গানের গুরু, ওনার থেকে আমরা সব শিখেছি। সো উনি আগে এক সময় জিঙ্গা শিল্পী গোষ্ঠীর নাম শুনেছেন, ওখানে ছিলেন। তারপরে স্বাধীনতার পর উনি নিজে একটা ব্যান্ড করেন বালার্ক নামে,
ওই ব্যান্ডে আমরা তিন ভাই আমার ছোট ভাই পিলু, আমরা তিন ভাই বাজাতাম। এবং 1972 সনের প্রথম আমরা কনসার্ট করি কক্সেস বাজারে। তো সেখান থেকে আসলে শুরুটা বলতে হয়। কিন্তু চট্টগ্রাম থেকে আমরা মিউজিক শুরু করলেও আমাদের যোগাযোগটা কিন্তু সব জায়গায় ছিল। ঢাকায় স্পেশালি আমাদের বন্ধু বান্ধবরা যারা ছিল ঢাকায়, তখন তো স্বাধীনতার পরপর আজম খান, ফেরদৌস ওয়াহিদ, পিলু মমতাজ, এরা কিন্তু একদম তুঙ্গে। ফেরদৌস ওয়াহিদ ভাই এবং আজম খান তো তখন পাগলা, মানে আমাদের তো আমরা তখন ক্রেজি আর কি। তো একটা জিনিস আমরা বলতে হয় যে একসময় যে ব্যান্ড মিউজিক বলতে আমরা যেটা বুঝি, সেটা একসময় একটা ক্লাব বা 5 স্টার হোটেলে সীমাবদ্ধ ছিল। সো ওখান থেকে স্বাধীনতার পর আজম খান সেই মুক্তিযুদ্ধের বন্দুক ছেড়ে গিটার যখন ধরলেন, তখন এই মিউজিকটাকে হাটে মাঠে ঘাটে পৌঁছে দিয়েছেন, সাধারণের মাঝে পৌঁছে গেছে। তখন থেকে কিন্তু ব্যান্ড মিউজিকটা জনপ্রিয় হয়ে ওঠে। সো আমরাও কিন্তু সেটাই অনেকটা ইন্সপায়ার্ড ওখান থেকে, এবং চট্টগ্রাম থেকে সেখানে আমরা শুরু করেছি আসলে। জি। তো আপনি বলছিলেন যে স্বাধীনতার পরপরই বালার্ক ব্যান্ডের কথাটি, তো ভীষণ জানতে ইচ্ছে করছিল স্বাধীনতার আগে ব্যান্ড মিউজিক সম্পর্কে আপনার জ্ঞান, আপনি কতটুকু বুঝতেন, এবং তার পরে যে প্র্যাকটিসটা শুরু হয়েছে বলছিলেন আমাদের শ্রদ্ধেয় আজম খানের কথা। তো এই যে দুটো সময়ের ডিফারেন্সটা একটু জানতে চাইছি। অ্যাকচুয়ালি স্বাধীনতার আগে যেটা বলছিলাম যে অনেক ব্যান্ড ছিল, সো ওনাদের মেইনলি ওনারা করতে গিয়ে কাভার সং করতো, ইংরেজি গান করতেন বেসিক্যালি, বাংলা গান খুব একটা করতেন না। এবং ওনাদের প্রোগ্রামটা সীমাবদ্ধ ছিল ওই 5 স্টার হোটেল কিংবা ক্লাবসে এবং বিভিন্ন এলিট ক্লাসগুলোতে। তো যেটা আমি বলছি যে ওরা কিন্তু ওয়েস্টার্ন মিউজিক করলেও ওরা কিন্তু অনেক ভালো মিউজিশিয়ান ছিল, এবং যে কারণে আমরা ওনাদের থেকে অনেক ইন্সপায়ার্ড হয়েছি। সো স্বাধীনতার পরে যখন আমরা নতুন করে ব্যান্ড শুরু করি, কিন্তু আমরা এখানে বাংলা গানের দিকে বেশি নজর দিচ্ছি, বিকজ আমরা উই ওয়ান্ট টু ক্রিয়েট আওয়ার ওন মিউজিক। আমরা চেষ্টা করেছি যে আমাদের স্বকীয়তা থাকবে এবং নতুন মৌলিক গান তৈরি করব, এবং সেটাই কিন্তু আমার উদ্দেশ্য ছিল। এবং আমি একটা জিনিস একটু শেয়ার করতে চাই। আমরা যখন বালার্কে কথা বলেছি, বালার্ক তখন আমার বড় ভাই, আমরা তিন ভাই বাজাতাম। বড় ভাই যখন চাকরি বাকরিতে ঢুকে যায় সবাই তখন বালার্ক ব্যান্ডটা ভেঙে যায় 73-তে। তখন চট্টগ্রামে আরেকটা কিছু ছেলেপেলে একটা ব্যান্ড তৈরি করে, ওটা হচ্ছে নাম ছিল সুরেলা। সো বালার্ক যখন ভেঙে যায় তখন আমি জয়েন করি, সুরেলা নামটা চেঞ্জ হয়, সোলস হয়ে যায়। দ্যাট ইজ ইন 1974। তখন সোলস কখনো, সুরেলা বা সোলস, ওরা কখনো মৌলিক গান করতো না, অন্যদের গান করতো, কাভার সং করতো কিংবা ফোক গান করতো। সো আমি জয়েন করে আমার প্রথম কাজটাই হলো, স্ট্র্যাটেজি হলো, আই ওয়ান্ট টু ক্রিয়েট মাই ওন মিউজিক। আমরা নতুন গান তৈরি করব, মৌলিক গান তৈরি করব ব্যান্ডের জন্য। তো সেখান থেকে শুরু আসলে নতুন গান তৈরি করা। ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। সোলসের কথা যেহেতু এসেছে, সোলস ব্যান্ডের শুরুটা কিভাবে তৈরি হলো, কিভাবে ভাবলেন, একত্রিত হলেন কিভাবে সবাই? আচ্ছা, সোলস অ্যাকচুয়ালি 73-তে যেটা বলে সুরলা নামে ছিল, সাজিদুল আলম, রনিদা আর বেশ কয়েকজন চট্টগ্রামের খুব নাম করা কয়েকজন আর্টিস্ট ছিলেন, ওনারা তৈরি করেছেন। আমরা তখন বালার্কে ছিলাম। সো 74 যেটা বললাম, 74 আমি জয়েন করি। যেটা হয়, বালার্ক যখন ভেঙে যায়, আমি কিন্তু কিবোর্ড বাজাতাম বালার্কে, এবং বালার্কে যে কিবোর্ডটা ছিল ওটা সহ আমি সোলসে জয়েন করি। মানে একটা কিনলে একটা ফ্রি, ওরকম ব্যাপারটা ওরকমই অনেকটা। সো ওটা কিবোর্ডটা কিনলো, আমাকেও সাথে নিয়ে গেল। সো অ্যাজ এ কিবোর্ডিস্ট আমি কিন্তু জয়েন করি সোলসে, এবং জয়েন করে আমার মাথার মধ্যে একটাই চিন্তা, নতুন গান করতে হবে, মৌলিক গান করতে হবে। তো সেখান থেকে আসলে গান সুর করা, কম্পোজ করা শুরু হয়েছে। সেটাও আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। সো নতুন গান কীভাবে করবো, কীভাবে টিম, কারণ আমার বড় ভাই খুব নাম করা শুরু করেছিলেন, ওনার থেকে আমরা খুব ইন্সপায়ার্ড। সো এইভাবে আসলে শুরুটা এইভাবেই হয়েছে। খুব জানতে ইচ্ছে করছে, সোলসের মাধ্যমে আমাদের শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু এবং তপন চৌধুরী, তাদের সাথে আপনার বন্ধুত্ব হলো, তো সেই গল্পটা যদি একটু বলতেন। না, তপন চৌধুরী, তাজুল ইমাম, ওনারা গান গাইতেন সোলসে, তখন আমার আগে কিন্তু ওনারা ছিল, আমি একটু পরে জয়েন করি। সো বাচ্চা আরও পরে জয়েন করে, আইয়ুব বাচ্চা আরও পরে জয়েন করে। সো তপন গান গাইতো এবং লিড সিঙ্গার ছিল সোলসে, এবং তাজুল ইমাম ভাই, উনিও লিড সিঙ্গার ছিলেন। তাজুল ইমাম ভাই অবশ্য তপন দুজনেই এখন দেশের বাইরে, কেউ নাই সোলসের সাথে। সো যা হোক, তখন যেটা বললাম যে ওরা তো খুব ভালো শিল্পী, ভালো গান গায়। তা আমরা ভাবলাম যে নতুন গান করতে হবে, ওদের জন্য মৌলিক গান করতে হবে। সেখান থেকে আসলে কম্পোজ করা। আমার আসলে বেসিক্যালি
কম্পোজিশনটা আমার আছে। আমি কখনো গান গাইবো ওটা কখনো ভাবি নাই, আমি কখনো শিল্পী হবো ওটা ভাবি নাই। তো ওনারাই গাইতেন। তাহলে শিল্পী হলেন কিভাবে সেই গল্পটাই না হয় আমরা শুনি। সেই গল্পটা বলতে পারি, খুব ইন্টারেস্টিং একটা গল্প। Please. হ্যাঁ, আসলে আমি আসলে চেয়েছি যে আমি এজ এ মিউজিশিয়ান হব, কিবোর্ড বাজাবো, গান সুর করবো, এটাই আমার ইয়ে ছিল। সো সোলসের সাথে সোলসের যখন প্রথম অ্যালবাম বের হয়, এটা বাংলাদেশের প্রথম ব্যান্ডের অ্যালবাম, সুপার সোলস নামে অ্যালবামটা বের হয় এটা হচ্ছে 79-80 দিকে, 81-এ বোধহয় বের হয়। কিন্তু আমরা কাজ শুরু করি একটা আগে থেকে, এবং গান সুর করা শুরু করি আমার আসলে 74, 75, 76 এরকম করে। সো এই গানগুলো আস্তে আস্তে সুর করা তৈরি করলাম। এবং আরেকটা ইন্টারেস্টিং আমি শেয়ার করতে চাই, ইন্টারেস্টিং ইয়ে ছিল, আমাদের আরেকটা দল ছিল, সেটা হচ্ছে ওর নাম হচ্ছে সৈকতচারী। ওই দলটা ছিল একটা কয়ার গ্রুপ। ও আচ্ছা। আমাদের 10-12 জন ছেলে ছিল, 10-12 জন মেয়ে ছিল, প্রায় 20-22 জন আমরা ছেলে মেয়ে মিলে কয়ার করে গান করতাম উইদাউট এনি ইনস্ট্রুমেন্টস। আচ্ছা, এটা কোন ইয়ারের কথা বলছেন? এটা একেবারে 77-78, আর একটু পরে 77-78 ওই সময়। তখন সোলস হয়েছে, কিন্তু সোলস তখনও রেকর্ডিংয়ে জানি, অ্যালবাম করতে জানি। কিন্তু আমরা যখন নতুন গান তৈরি করি, আমি যেটা করতাম, যে সৈকতচারীতে প্রথম গানগুলি করতাম, যেমন মুখরিত জীবনে চলার বাকে, মন শুধু মন ছুঁয়েছে, এগুলো সব তখন নতুন গান তৈরি হয়েছে। তো সৈকতচারী যেমন আমরা কয়ার করে গানগুলি করার একটু পাকাপোক্ত হতো স্টেজে করে, তারপর আমি ইনস্ট্রুমেন্টের সাথে গানগুলো করতাম সোলসের সাথে। আচ্ছা, এবং সোলসের সব মেম্বারই সৈকতচারী মেম্বার ছিল। সো ওইভাবে আমরা করে, যেহেতু সোলসের আপনারা হয়তো খেয়াল করবেন, সোলসের গানের মধ্যে অনেক হারমোনাইজেশন, অনেক কয়ার ব্যাপার ট্যাপার ছিল, যেটা ওখান থেকে ইনফ্লুয়েন্সড হয়েছি। তারপর আমরা চিন্তা করলাম যে আমাদের যে মৌলিক গানগুলো আমরা করছি, স্টেজে করছি ঠিক আছে, বাট আমাদের কিছু একটা রেকর্ড করে রাখতে হবে। তখন আমাদের মাথায় এগুলি ছিল না কীভাবে করব। এবং এই গানগুলো যে সোলসের প্রথম অ্যালবামের গান, এখন সবাই মোটামুটি অনেকে জানে, মন শুধু মন ছুঁয়েছে, পুতুলের মতো করে সাজিয়ে, মুখরিত জীবন। এই গানগুলো আমরা যখন তৈরি করেছি, আমরা চিন্তা করলাম যে এটা কীভাবে মানুষের কাছে পৌঁছানো যায়। কারণ স্টেজ শো করছে ঠিক আছে, বাট এটাতে একটা আর্কাইভিং বা থাকতে হবে কিছুটা। তখন ক্যাসেট ট্যাসেট বের হওয়া শুরু হলো বাংলাদেশে। তখন অনেকের সোলো শিল্পীদের ক্যাসেট বের হয়েছে, বাট ব্যান্ডে কোনো ক্যাসেট ছিল না। সো আমরা রেকর্ডিং স্টার্ট করেছি, রেকর্ডিং করা শুরু করেছি, এভাবে আস্তে আস্তে। ফার্স্ট এক্সপেরিয়েন্সটা কেমন ছিল রেকর্ডিং এ? রেকর্ডিং করতে চিটাগাং কোনো ইয়ে ছিল না, স্টুডিও ছিল না, ঢাকায় আসতে হয়েছে। ঢাকায়, এবং ইন্টারেস্টিংলি প্রথম যখন আমরা রেকর্ড করি, তখন এত সফিস্টিকেটেড যন্ত্রপাতি ছিল না। ইভেন ক্যাসেটে রেকর্ডিং হতো, ক্যাসেটের মধ্যে। এটা ইন্টারেস্টিং, কোনো ট্র্যাক ছিল না, মোনো রেকর্ডিং। একবার ভুল করে আবার প্রথম থেকে শুরু করো, এভাবে করতে হয়েছে। এবং অনেক, যেমন মন শুধু গানটার মধ্যে যে কিবোর্ড পিসটা আছে, টানা টানা টানা, ওটা কিন্তু বাজিয়েছে পিলু কিন্তু কিবোর্ডিস্ট না, ওটা ড্রামার। কেন করেছে? বিকজ ওখানে ট্র্যাক নাই। আমি যখন হারমোনাইজ করতে যাব, তখন তো আর বাজাতে পারছি না এটাই কাজগুলো। তখন আমরা করার পর পিলু ঠিক আছে, এই জিনিসটা আমি বাজিয়ে দিই, তখন আমরা হারমোনাইজ করে গানগুলো রেকর্ড করি। এইভাবে আজকে অনেক কষ্ট করেছি। কতদিন লেগেছে ওই অ্যালবামটা তৈরি করতে? বেশ অনেক দিন লেগেছে, প্রায় বছর 2 লেগেছে। ইনফ্যাক্ট অনেক কষ্ট করেছি। আর কোন গানটি প্রথমে রেকর্ডিং করেছিলেন? প্রথমে রেকর্ড করেছি আমরা সোলসের ভুলে গেছো তুমি। আচ্ছা, ভুলে গেছো তুমি, ফিরে তো আসবে না। তারপরে কান্দ কেনে মন, তপনের গানগুলো রেকর্ড করেছি। মন শুধু মন আর একটু পরে করেছি আমরা। এবং আরেকটা ইন্টারেস্টিং হলো, আরেকটা গান ছিল সুখ পাখি আইলে উড়িয়া। সো ওটা গানটা রেকর্ডিং, আমার তো তখন ঢাকায় এখানে অনেকের পরিচিত, খুব বন্ধু বান্ধব, এবং আমাদের খুব আপন, খুব ক্লোজ ইয়ে ছিল আহমদ ইমতিয়াজ বুলবুল ভাই। আমাদের খুবই স্নেহ করতেন, এবং আমাদের রেকর্ডিং উনি চলে আসতেন যে দেখার জন্য, এত সো নাইস অফ হিম। সো এই সুখ পাখি যখন রেকর্ড করছিলাম, তখন আসলে যেহেতু মোনো, আমরা হারমোনাইজ করছি, আমি পিলু, আমি গাচ্ছে, তপন গাচ্ছে, আমি হারমোনাইজ করছিলাম, কিন্তু ওই লিডটা বাজাতে পারছিলাম না। লিডটা কিবোর্ডে বাজাতে হবে। এখন কী করবো, কারণ ট্র্যাক নাই। বুলবুল ভাই বললো যে, আমাদের ইন্টারেস্ট বুলবুল, উনি খুবই ভেরি নাইস। ও বলছে, নকিব তুমি চিন্তা করো, আমি বাজিয়ে দিচ্ছি। তো উনি লিডটা কিন্তু ওনারে বাজানো। সো এরকম খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আসলে। তো যে সময়টার কথা বলছেন, আপনারা সবাই একদম তরুণ। হ্যাঁ। তো ওই যে চট্টগ্রাম, বাচ্চা আসলে, আচ্ছা আরো বাচ্চাই বলা উচিত, ম্যাট্রিক পাস করেছি। তো সেই সময় নিশ্চয়ই ফাইন্যান্সিয়াল একটা বিষয়ও ছিল। চট্টগ্রাম থেকে ঢাকায় আসছেন, তা আবার গান রেকর্ড করার জন্য। এই বিষয়টি পরিবার কিভাবে দেখছিলেন? পরিবারের যথেষ্ট সহযোগিতা ছিল, কারণ আমার মনে হয় এটা পরিবারের সহযোগিতা ছাড়া আমরা পারতাম না। এবং আমি যখন ব্যান্ডে জয়েন করি, তখন আমি ক্লাস 8-9-এ পড়ি।
সেই সময় আসলে রাত বিরাতে বাড়ি ফেরা, শো করা, ক্লাবে বাজাচ্ছি, হোটেলে বাজাচ্ছি। তখন আমার বাবা ছিল হেডমাস্টার, সো হেডমাস্টারের ছেলে হয়ে যে আপনার স্কুলের আমাদের স্কুলে আচ্ছা, আচ্ছা। যে অ্যালাউ করছে এটাতে বেশি, বাট উনি কখনো আমাদেরকে ডিসকারেজ করেনি, বরঞ্চ এনকারেজ করেছে অলওয়েজ। সো এটা খুব ভালো আমার দিক বলবো যে ফ্যামিলি সাপোর্টটা আমরা খুব পেয়েছি। সো এই যে ফিনান্সিয়াল ব্যাপারটা, এটা খুবই কষ্ট হয়েছে আমাদের, মানে আমাদের আসলে প্যারেন্টসরা অত বড় লোক ছিল না, সবাই মিডল ক্লাস ফ্যামিলি। সো এটা আমরা অনেক জায়গা থেকে ধার কর্য করে বিভিন্ন আত্মীয় স্বজন থেকে থাকে এসেছি, থাকার জায়গা নাই, অনেক কষ্ট করেছি। ইনস্ট্রুমেন্ট ভাড়া করতে হচ্ছে, ভাড়া করতে পয়সা লাগে, সেটা নাই। সো এটা আনথিঙ্কেবল, মানে কীভাবে যে কষ্ট করেছি আনথিঙ্কেবল। এবং সবচেয়ে কষ্ট করে ব্যাপার হচ্ছে আমরা যখন রেকর্ড কমপ্লিট করলাম, মানে সোলস অ্যালবাম, ফার্স্ট অ্যালবামটা, এখন যে যারা বের করবে, কে এটাতে বের করতে হবে ক্যাসেটটা, কেউ নিচ্ছে না। চিনো অ্যালবাম, কেউ চিনে না, সোলসকে কে চিনে? তারা কি তখন কোনো গানগুলো পাত্তাই নেই আমাদের। শোনেননি? শুনেছি, ওই শোনানোর পর বলতে এই গান কে শুনবে, মন শুধু মন, এই গান কে শুনবে, এগুলো কে শুনবে, ফোক গান করেন। ও সো আমরা খুবই কষ্ট পেয়েছি, খুবই ডিজার্টেন হয়েছি, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি, কেউ আমাদের পাত্তা দেয় না, কেউ অ্যাকসেপ্ট করে না। পরে আমাদের যে আমাদের খুব বড় ভাইয়ের মতো তবলা বাজাতেন দেবুদা, উনি বলতে ঠিক আছে তোমরা এত কষ্ট করেছো, উনি নিজে একটা কোম্পানি করে ফেললেন বৈশাখের প্রোডাকশন নামে। সো উনি টাকা পয়সা জয় করে ক্যাসেটটা বের করলেন। তো ওই সুপার সোলস ওটাই প্রথম ক্যাসেট। না, আমাদের জন্য এটা একটা আর্কাইভেবল অবশ্যই। তারপরেও আর পিছনে ফিরে তাকাতে হয় না। ওই অ্যালবামটা যখন বের হলো, ক্যাসেটটা বের হলো, সুপার ডুপার হিট। মন শুধু যে মানুষের মুখে মুখে, তোর পুতুলের মতো একদম। সাজিয়ে মানুষের মুখে মুখে একদম। এরকম। আপনার বাবার কথা বলছিলেন, আপনার স্কুলের হেডমাস্টার ছিলেন, তো ভীষণ জানতে ইচ্ছে করছিল সেই ছোটবেলায় যখন আপনারা 3 ভাই বলছেন গানের সাথে সংযুক্ত রয়েছে, তো সেটা কি ছোটবেলা থেকেই প্র্যাকটিস শুরু হয়ে গিয়েছিল ছোটবেলা থেকে। বাড়িতেই? ছোটবেলা থেকে। একটু ছোটবেলার গল্পগুলো শুনতে চাই প্লিজ। আমার কাছে এখন একটা ঘটনা মনে পড়ছে, আমি শেয়ার করতে চাই। আমি যখন ক্লাস কেজি 1 বা কেজি 2-তে পড়ি, হার্ডলি ক্লাস 1-এ উঠেছে হয়তো, আমার টিচাররা, মডেল কিন্ডারগার্টেন স্কুল, একটা স্কুল ছিল চট্টগ্রামে, তো আমার টিচাররা খুব আমাকে আদর করতো, যেহেতু গান টান গাইতাম। মানে তখন তো ছোট ছিল, যে আমি বললেই গান গাইতাম কিছু। তখন ক্লাসে আমার এখনো মনে আছে, সবাইকে পড়া জিজ্ঞেস করছে কি জানি, আমার কাছে এসে বলছে আমার পড়া বলতে হবে না, তুমি একটা গান গাও। আমি গান গাওয়া শুরু করেছি, কি ইন্টারেস্টিং। সো এরকম আমার মনে নেই আসলে, তখন তো আর নিজের গান না, তখন ওই যে হয়তো নজরুলগীতি করেছি বা রবীন্দ্রসঙ্গীত করেছি। আচ্ছা, এরকম ছিল। তো প্রথম কোন গানটি উঠিয়েছিলেন? হারমোনিয়ামে তখন ছিল কিনা আমি জানি না। হ্যাঁ, হারমোনিয়াম। আসলে আমার নিজের কোনো হারমোনিয়াম ছিল না, স্কুলে যেহেতু আব্বা হেডমাস্টার, স্কুলের একটা হারমোনিয়াম ছিল, ওটা দিয়ে বাসায় কিবোর্ড তো তখন দেখি নাই, চিনি নাই। তো পিলু আমার ছোট ভাই, ওকে বলতাম তুমি একটু ঠেলো, পিছনে ভেলোটা করো, আমি 2 হাতে একটু বাজাই, এভাবে প্র্যাকটিস করে করে শিখেছি আমি। সো এইভাবে শুরু। তখন তার এত কিছু চিন্তা করি না, এত কিছু হবে সামনে। যাই হোক, ইন্টারেস্টিংলি তখনকার নতুন গান, আমার বড় ভাই যেহেতু খুব সুর গাচ্ছিলেন, উনি গান শুরু করতেন, ওনার সুর আমরা গান টান করতাম। মন শুধু কিন্তু ওনার সুর। হ্যাঁ, এটা আমারই লেখা, বাট সুরটা ওনার। সো এটা অনেক কিছু ওনার কাছ থেকে আমরা শিখেছি আসলে। আপনার মায়ের কথাও যদি একটু বলতেন। মা কিন্তু খুবই গান পছন্দ করতেন, এবং আমার নানা খুব নামকরা শিল্পী, উনি কাওয়ালি গাইতেন, উনি কলকাতার আর্টিস্ট ছিলেন, কলকাতা রেডিওতে উনি গান করতেন, HMV থেকে ওনার রেকর্ড বেরিয়েছে। আমার বাবাও গান করতেন, খুব উৎসাহ দিতেন আমাদেরকে, যে কারণে আমরা খুবই ফ্যামিলি সাপোর্টটা পেয়েছি। আর সোলসের ইনস্ট্রুমেন্টসগুলো আমার বাসায় থাকতো। সো পরে আর কি আমার বাসায় প্র্যাকটিস, সোলসের রিহার্সাল প্র্যাকটিস আমার বাসায় হতো। এই জন্য আরও খুব, মানে আমরা খুবই ইন্টারেস্ট ফিল করতো। সারাদিন তো আছে, বাজাচ্ছি, ড্রাম বাজাচ্ছি, পিলু রাত্রে 12টা-1টা পর্যন্ত, কেউ অসুবিধা নেই। তো নানার বাড়ির যে পরিবেশ, সেটাই আপনার বাড়িতে এসেছে, যেটা বুঝতে পারছি। তো নানার সাথে কোনো স্মৃতি আছে যেটা আমাদের সাথে একটু শেয়ার করতে পারবেন? নানার সাথে স্মৃতি, নানা তো তখন, আমি তখন অনেক ছোট। ওই যে আমাদের কিবোর্ড যেটা আমার বাসায় ছিল বললাম, তো আমি আসলে ওই হারমোনিয়াম বাজাচ্ছিলাম না, তো নানাও খুব ইন্টারেস্ট পাইছে, নানা আমার সাথে বাজাচ্ছে, আমি একদিকে উপরে বাজছি, উনি আমার নিচে বাজাচ্ছে, তো দুজন নানা নাতি খুব মজা করে আমরা বাজাচ্ছিলাম। তো আসলে ওই দিনগুলো খুবই, মানে মিস করি, আসলে খুব মিস করি। এবং কিবোর্ড যেহেতু বললাম আমার বাসায় ছিল, একজনের কথা আমি না বললেই নয়, আমি রিয়েলি ওনার কাছে ঋণী বা কৃতজ্ঞ। ওনার নাম হচ্ছে মিস্টার শাকিল ভাই, উনি অবশ্য মারা গেছেন। উনি হচ্ছে লাইটনিংস নামে একটা ব্যান্ড ছিল চট্টগ্রামে, সো উনি লাইটনিংসের লিড গিটারিস্ট ছিল। এবং আমার দেখা, মানে বাংলাদেশে এরকম গিটারিস্ট আমি আর দেখিনি। এবং শুধু উনি গিটার বাজাতেন, যখন আমার বাসা আসছে আমাদের কিবোর্ডটা মানে ডাবল অক্টেভ কিবোর্ড ছিল, তখন কিবোর্ড বলতাম, তখন হচ্ছে অর্গান, তখন সিনথেসাইজারে বেরই হয়নি, তখন অর্গান ছিল। তো উনি কেন যেন ওটা দেখে খুব পছন্দ করে উনি বাজানো শুরু করলো। ওনার বাজানো দেখে
আমি না তাকাই আছি, আমার যে এটা কীভাবে বাজায় উনি, কেমনি এটা সম্ভব। তারপর আমি খুব তাকালাম, অনেক, তারপর থেকে আমার মাথায় মধ্যে এটা ঢুকে গেছে, এটা এইভাবে বাজাতে হবে। সো যা হোক, ওটা খুবই আমার বড় ইন্সপিরেশন ছিল। এবং লাইটনিংস ব্যান্ডটা আমার এখনও মনে আছে, ওরা খুব বিটলসের গান করতো এবং 4 জন ছিল লাইটনিংসের, 4 জনের মধ্যে ওরা খুব বিটলসের মতো ড্রেস আপও ওরকম করতো, ওদের গান করতো। এবং ওরা স্বাধীনতার পরপর কলকাতায় ওদের ইনভাইট করা হলো, ওরা কলা মন্দিরে প্রোগ্রাম করেছে এবং ইট ওয়াজ ওয়ান্ডারফুল। মানে বাংলাদেশ থেকে এরকম একটা ব্যান্ড আছে, এটা কিন্তু খুব অন্যরকম ছিল। সো ওটা আমাদের খুব ইন্সপায়ার করেছে, ওনাদের লাইটনিংস ব্যান্ড। তারপর আরও বড় ভাইদের বালার কথা বললাম। তো ঢাকায় যেসব ব্যান্ড ছিল, উচ্চারণ, তারপরে আজম খানের উচ্চারণ ব্যান্ড, এমন ফেরদৌস ভাইদের ভাইয়ের স্পন্দন এবং লাইটনিংস, উইন্ডোজ অফ কেয়ার। উইন্ডোজ অফ কেয়ার অসাধারণ কিছু মিউজিক ছিল, আগলি ফেজেস। এই ব্যান্ডগুলো আমরা খুব ইন্সপায়ার। ওরা যদিও ইংরেজি গান করতো, বাট আমরা খুব ওদের পাগল ছিলাম ওদের জন্য। বিশেষ করে ঢাকায় হ্যাপি আকান্ত বা এরা অনেক ভালো ভালো মিউজিশিয়ান ছিল। আচ্ছা আচ্ছা, আমাদের আড্ডা তো জমে উঠেছে, তো আড্ডার সাথে যদি ইস্পাহানে মির্জাপুরের মন মাতানো ঘ্রাণ আর অনন্য স্বাদের 1 কাপ চা হয়ে যায়, কেমন হয়? চাটা খুব দরকার ছিল অনেকক্ষণ আলাপের মাঝখানে। এবং আমার খুব প্রিয় ইস্পাহানি মির্জাপুর চা, আমি রেগুলার, কিন্তু এটা রেগুলার খাই। ও ভালোই। এবং চট্টগ্রামের ইস্পাহানি। ও হ্যাঁ হ্যাঁ, তাই। তাহলে চট্টগ্রামের আমরা চাও খাচ্ছি এবং চট্টগ্রামের শিল্পীর সাথে কথা বলছি। বাদ্যযন্ত্রের প্রতি যে ভালোবাসাটা তৈরি হয়েছে সেই শাকিল ভাইয়ের কাছ থেকে, তো ভীষণ জানতে ইচ্ছে করছে, প্রথম ইনস্ট্রুমেন্টটা যখন আপনি, যেটাকে একদম হাতে খড়ি বলা হয়, বা শিখেছেন, সেই ঘটনাটা কি একটু আমাদের বলবেন? এই যে হারমোনিয়াম, তো হারমোনিয়ামটা বাসায় যেহেতু ছিল, স্কুলের হারমোনিয়ামটা, তো বড় ভাই তো খুব নাম করা শুরু করছে, খুব উনি কিবোর্ড বাজাতেন, হারমোনিয়াম বাজাতেন, তো ওনাকেও ফলো করতাম উনি কীভাবে বাজাচ্ছে, তারপরে দেখতাম। তারপরে শাকিল ভাইয়ের কথাতে বলেছি, তখন তার ভিডিও টিডিও এগুলো ছিল না, আমাদের এত ছিল না। বাট ফিল্মে অনেক সময় আমরা দেখতাম যে বিদেশে ব্যান্ড ট্যান্ড এরাদের অনেক শোটো আমরা ফিল্মে হয়তো ওরা কিছু কিছু দেখি, তখন কীভাবে বাজাচ্ছে এটা দেখতাম। তো আমার কাছে কতগুলি খুব ইন্সপিরেশনের ব্যাপার আছে, যাদেরকে দেখে আমরা আসলে কিবোর্ডটা বাজানোটা ওভাবে স্টাইলটা ফলো করেছি। যেমন একজন হচ্ছে ডিপ পার্পল নামে একটা ব্যান্ড ছিল, ডিপ পার্পল, তার ওই ব্যান্ডের যে কিবোর্ডিস্ট জন লর্ড। সো ওর কিছু আমি ভিডিও দেখেছি কীভাবে বাজাচ্ছে, এবং দেখে না আমি পাগলের মতো ফলো করার চেষ্টা করলাম। এবং সারা রাত ধরে ও যে কিবোর্ড বাজিয়েছে এবং যে পিসটা বাজিয়েছে, একটা গান আমার এখন মনে হচ্ছে এই মুহূর্তে, হাইওয়ে স্টার গানটার নাম। তো হাইওয়ে স্টারের গানের সে যে লিডটা বাজিয়েছে কিবোর্ডের, আমি সারা রাত ধরেও ওই লিডটা হারমোনিয়ামে প্র্যাকটিস করেছি, কীভাবে এটা বাজানো যায়, আসছে না, কারণ দুই হাতে বাজায় তো হারমোনিয়াম তো পাচ্ছি না। তারপর কিবোর্ডে প্র্যাকটিস করতে করতে বাস তুলে ফেলছি, ফেলার পরে সোলসে বললাম, তোমরা এই গানটা করো, আমি বাজাচ্ছি, এবং ডিটো আমরা বাজিয়েছি, এবং সবাই খুব অবাক হয়েছে, তুমি এত কঠিন জিনিস কীভাবে বাজাচ্ছ। ওভাবে আসলে আমরা শিখেছি, কারণ আমরা তখন তো এত কিছু ছিল না, এখন তো অনেক সহজ হয়ে গেছে, গুগল করলে সব দেখা যায়, ইউটিউব খুললে সব দেখা যায়, বাট তখন এগুলো ছিল না। আপনার সৃষ্টি আমাদের পছন্দের একটি গান, ভালো লাগে জোছনা, এটার একটা মজার ঘটনা আছে আমি যতটুকু জানি, একটু দর্শকের সাথে শেয়ার করবেন প্লিজ? আচ্ছা, এটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, এটা আমার বন্ধু, আমার একেবারে কেজি 1 থেকে আমরা একসাথে, ডাক্তার মোহাম্মদ আরিফ, পরে ডাক্তারি পড়ে। সো ও যখন ঢাকা মেডিকেলে পড়ে, তখন আমি চিটং থাকতাম, ওর বাড়িও চিটগং। সো চিটংয়ে গেছে সে ছুটিতে, আমরা আসার সময় 2 বন্ধু একসাথে ঢাকায় ফিরছি ট্রেনে করে। সো ও কিন্তু কবিতা লিখতো, সো ও কখনো গান লিখে নেই। সো আমার চিরং থেকে ঢাকায় আসছে ট্রেনে করে, হঠাৎ করে ট্রেনের সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হওয়ার পর বাতি চলে গেছে, ট্রেনে বাতি ছিল না, তখন ওটা জ্যোৎস্না রাত ছিল, তখন জ্যোৎস্নার আলোটা ট্রেনের ভিতরে ঢুকেছে, খুব সুন্দর লাগছে বাতাসে, তখন বলতে শরৎকাল কী কাল ছিল আমার মনে নাই, আকাশটা খুব পরিষ্কার ছিল এবং সাদা মেঘগুলো উঠছিল। সো আরিফ কিন্তু কবিতা লিখতো, যেহেতু ওর ওখানে বসে বসে কবিতা লেখার চেষ্টা করছে, সো ভালো লাগে জ্যোৎস্নাতে মেঘ হয়ে আকাশে উঠতে। আমাকে লাইনটা দেখে, আমি দোস্ত ভালো লিখেছিস, এটা খুব ভালো সুন্দর লাইন। তখন ওই এটা নিয়ে ট্রেনে বসে বসে সুর করার চেষ্টা করলাম। সো ও লিখছে, আমি এক লাইন করে সুর করছি। সো ঢাকা যখন পৌঁছলাম, তখন ওর লেখাও শেষ, আমার সুর করাও শেষ। ভালো লাগে জ্যোৎস্নাতে গানটা তৈরি হয়েছে। অসাধারণ। আপনার
এই যাত্রা পথে আমরা যখন এই সঙ্গীতের কথা বলি, যাদের নাম চলে আসে, শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ, আয়ুব বাচ্চু, তার কথাও বলেছি কিছুক্ষণ আগে, তাদের সাথে যে যোগসূত্রতা, দেখা হওয়াটা, প্রথম পরিচয়, সেটা কি একটু আমাদের বলবেন? আচ্ছা, আমি একটা করে আসি। আয়ুব বাচ্চু আমাদের ছোট ভাইয়ের মতো, আমার পিলুর, আমার ছোট ভাইয়ের বন্ধু। আমাদের সোলসে আমি বলছি 78-79 কথা, 79। আমাদের যে লিড গিটারিস্ট ছিল সাজিদুল আলম, ওনার বাসায় কিন্তু সোলস তৈরি হয়। উনি ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার, হি ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স আমি বলবো। উনি যখন চলে যায় বিদেশে পাড়ি জমান, তখন আমাদের সোলসে তো লিড গিটারিস্ট নাই। এখন কী করবো, আমাদের তো এখন দরকার। চিটংয়ে আসলে খুঁজে পাচ্ছি না, চিটংয়ে লিড গিটারিস্ট, ওর ভালো লিড গিটারিস্ট নাই। একটা বিয়ের অনুষ্ঠানে আমি দেখলাম একটা ছেলে বাজাচ্ছে, আমার ভালো লাগলো ওকে দেখে। তারপর ওকে বললাম, তুমি একদম আমাদের রিহার্সালে আসো সোলসের। ও না, সোলসের কথা শুনে পুরো অ্যামেজড হয়ে গেছে। হ্যাঁ, কবে বলেন, কবে আসবো? আমরা যখন রিহার্সাল এভরিডে করি, তুমি যেদিন পারো আসো। তো আসলে আমরা জ্যামিং করলাম। জ্যামিং করে আমার মোটামুটি ভালো লাগলো, যদিও তখন খুবই নতুন, বাট অনেক কিছু শেখার দরকার আছে। বাট আমাদের ঠিক আছে, হাতটা ভালো আছে। সো বললাম, তুমি আমাদের সাথে বাজাও। ও মানে মনে আকাশে চাঁদ পেয়েছে আর কি, এত খুশি হয়েছে। তারপর আমরা আস্তে আস্তে বাজানো শুরু করলাম। বাচ্চু, ও আয়ুব বাচ্চু। সো সেখান থেকে শুরু 79-80 দিকে, 80তে জয়েন করলো। সো তারপরে আমরা তো ওই রেকর্ডিংয়ে, ক্যাসেট রেকর্ডিংয়ে হাত দিলাম, তো বাচ্চুও ছিল আমাদের সাথে। সো ওই থেকে বাচ্চুর সাথে সোলসে জয়েন করা। আর বিশ্বজিৎ অ্যাকচুয়ালি আমার ছোটো ভাইয়ের বন্ধু, পিলুর বন্ধু। বিশ্বজিৎ সোলসে ছিল না, ওদের একটা ব্যান্ড ছিল, পিলু ওই ব্যান্ডে একসময় ছিল। তো যেহেতু ছোটো ভাইয়ের বন্ধু, আমাদের সাথে খুবই ক্লোজ, রেগুলার আসতো আমাদের রিহার্সাল যখন হতো, প্র্যাকটিস যখন হতো সোলসে, তো এসে বসতো, আমাদের গান শুনতো। সো ওভাবেই পরিচয়। চিটাংয়ে, যেহেতু চিটাংয়ে সবাই একই, খুবই ক্লোজ সবাই। আপনি আয়ুব বাচ্চুর কথা বলছিলেন, যেহেতু তিনি আমাদের মাঝে নেই, তো খুব জানতে ইচ্ছে করছিল যে শুরুর দিকে বাচ্চু ভাইকে আপনি দেখেছিলেন, বলছিলেন যে তখন ইমপ্রুভমেন্ট দরকার ছিল। সেই ইমপ্রুভমেন্টটা কিভাবে ঘটেছে? আপনাদের সামনেই নিশ্চয়ই হয়েছে, সেটা একটু বলবেন প্লিজ। থ্যাংক ইউ। এটা আসলে আমি এই প্রশ্নটা করার জন্য ধন্যবাদ, কারণ কেউ আমাকে এই প্রশ্নটা করেনি। এটা হচ্ছে, যেহেতু আমরা একটা ব্যান্ড, আমরা ব্যান্ডের সবাই মিলে যখন প্র্যাকটিস করি, তখন আমরা চেষ্টা করেছি যে কার কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, কিভাবে দরকার। আমরা কিন্তু অলওয়েজ ডিসকাস করতাম, প্র্যাকটিস করার সময় বলতাম, এবং বিশেষ করে ভিডিওগুলো দেখার চেষ্টা করতাম যে কোথায় কী বাজছে, কীভাবে বাজছে, যেহেতু আমরা ওয়েস্টার্ন সঙ্গ কভার করতাম। সো বাচ্চু কিন্তু খুবই মানে কী বলবো, প্যাশনেট একটা ছেলে, মানে মিউজিক পাগল যাকে বলে সেরকম ছেলে। ওর মানে গিটার হচ্ছে ওর ঘুমানো, মানে সকালে ওঠা, ঘুম থেকে ওঠা, সবসময় গিটার আছে। সো এইরকম প্যাশনেট মিউজিশিয়ান আমি খুব কম দেখেছি, এই জন্য সম্ভব হয়েছে। এবং সে কিন্তু সিরিয়াস, মিউজিকের প্রতি এত সিরিয়াস ছিল যেটা আনথিঙ্কেবল। ইভেন কি ভাত খাওয়া ভুলে যেত, ওর মা ওকে ডেকে বকা দিত ভাত খাচ্ছে না, এরকম সিচুয়েশন। বাট ও গিটার আছে। সো ওভাবে করতে করতে আমরা যখন বাচ্চুকে পিক আপ করি, মাত্র 3-4টা কর্ড জানতো গিটারে, তো এটা কিছুই না। সেখান থেকে আয়ুব বাচ্চু, আজকের আয়ুব বাচ্চু, মানে আনথিঙ্কেবল, আকাশ পাতাল ডিফারেন্স। এবং সেটা আমি সবসময় সবাইকে বলি, সাধনা, মিউজিক কোনো শর্টকাট বলে কিছু নাই। মিউজিকে সাধনা করতে হবে এবং সময় দিতে হবে। আরটা হচ্ছে, আমি এই কথা সবসময় বলি, স্টার হওয়া খুব সোজা। একটা মানুষ রাতারাতি স্টার হতে পারে, কিন্তু শিল্পী হওয়া, মিউজিশিয়ান হওয়া অনেক কঠিন, এটা অনেক সাধারণ ব্যাপার আছে। সো বাচ্চু হচ্ছে ওয়ান অফ দ্য এক্সাম্পল, যে এখান থেকে 3-4টা কর্ড থেকে শুরু করে আজকে বাচ্চু ওয়ান অফ দ্য টপ গিটারিস্ট বাংলাদেশে। এরকম গিটারিস্ট পাওয়া এখনও পর্যন্ত আমি দেখিনি আর কি। সো এইগুলো আমাদের শেখার আছে, ইয়াং জেনারেশনের শেখার আছে যে কীভাবে সাধনা করতে হয়। আচ্ছা, তো বিভিন্ন গল্প আসছে, বিভিন্ন সময়ের কথা উঠে এসেছে গল্পের মধ্যে। সরি, আমি একটু জিনিস বলতে ভুলে গেছি। বাচ্চুর অনেকগুলো ফেভারিট গিটারিস্ট ছিল, যার মধ্যে সান্টানা একটা খুব ফেভারিট গিটারিস্ট ছিল। সো সান্টানায় খুব বাজাতো। সান্টানার আমরা যখন সোলসে হোটেলে প্রোগ্রাম করতাম, তখন কিন্তু ইনস্ট্রুমেন্টাল ছিল সান্টানা, তো ইনস্ট্রুমেন্টালগুলো সে বাজাতো, প্র্যাকটিস করতো। তো সাম্বা পাতি, সো এই গানগুলো, এই ইনস্ট্রুমেন্টগুলো খুব বাজাতো সে। তো আমাদের একটা গান আছে, আমি জানি না সবাই শুনেছে, নদী এসে পথ। সো এই গানটা যখন আমরা রেকর্ড করি, তখন বাচ্চু বলতো, নকিব ভাই আমার একটা জিনিস মাথায় আসছে। আমাদের কী হয়েছে? ও যে আমার তো সাম্বা পাতি বাজাতে খুব ভালো লাগে, আমি এই টাইপের একটা কিছু আপনার ইনস্ট্রুমেন্টাল এইটার সাথে বাজাই। আমি বাজাও। তখন ও যে পিসটা বাজালো ইন্টারলিউডে,
এত সুন্দর বাজিয়েছে এবং এত ম্যাচ করেছে, ও সাম্বাবাদেতে ইনফ্লুয়েন্সড গানটা এটা বাজিয়েছে। তো এই জিনিসগুলো আসলে ওর খুব ক্রিয়েটিভিটি ছিল। সো এটাও কিন্তু একটা শেখার ব্যাপার। তো এত ভালো লাগা, মিউজিক নিয়ে আপনারা ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলছেন, তো সেখান থেকে যখন বাচ্চু ভাই বেরিয়ে আসার কথা বললেন, সোলস ছেড়ে আসার কথা বললেন, সেটি কাকে প্রথম বলেছিলেন? ও আচ্ছা, এটা আসলে আমি এই জিনিসটা আমি ফেস করিনি, কারণ আমি তার আগেই বেরিয়ে আসছি। 74 আমি জয়েন করি, 83 আমি বেরিয়ে আসছি। কারণ বেরিয়ে আসার কারণটা হচ্ছে আমি এবং পিল, আমার দুই ভাই, আমরা সোলসে ছিলাম, দুই ভাই বেরিয়ে আসছি। এটা আমাদের ফ্যামিলির একটা স্যাডব্যাক ছিল। আমার আব্বা হঠাৎ করে ইন্তেকাল করেন। সো আমার বড় ভাই তখন ঢাকায় থাকতেন। বড় ভাই অ্যাকচুয়ালি বাবার কাজটা করেছে। আমরা তখন স্কুলে পড়ি, কলেজে পড়ি, উনি আমাদেরকে ঢাকায় নিয়ে আসেন পড়াশোনা কমপ্লিট করার জন্য। তো উনি আমাদেরকে বড় করে ডাকি আসলে। সো যে কারণে সোলস চিটংয়ে ছিল, সোলসের সাথে বাজানো সম্ভব হচ্ছিল না, ঢাকা থেকে গিয়ে শো করা সম্ভব হচ্ছিল না, যে কারণে সোলস ছাড়তে আমরা বাধ্য হই। তখন আমরা 83-তে যখন আমরা চলে আসি, পিলি একটু পরে আসে, তখনও কিন্তু বাচ্চু ছিল এবং আইয়ুব বাচ্চু কিন্তু সোলসে হাল ধরে। কারণ কম্পোজিশন তো করতে হবে, কম্পোজ করতে হবে। সো কম্পোজার যদি চলে যায় তাহলে কিন্তু খুব অসুবিধা একটা ব্যান্ডের জন্য। কারণ সিঙ্গার চলে গেলে সিঙ্গার পাওয়া যায়, কিন্তু মিউজিশিয়ান চলে মিউজিশিয়ান পাওয়া যায়, কিন্তু কম্পোজার চলে গেলে খুব ডিফিকাল্ট হয়। সো ওই জিনিসটা কিন্তু বাচ্চু ধরেছে। আমি বলবো বাচ্চুকে আমি রিয়েলি থ্যাঙ্কস দিতে চাই। ওই সময় ক্রিটিক্যাল টাইমে বাচ্চু কিন্তু সোলসে হাল ধরেছে। এবং আরেকজনকে আমি এখনও সেই সুবাদে আমি থ্যাঙ্কস দিতে চাই, পার্থ বড়ুয়াকে। পার্থ বড়ুয়া ঠিক একই কাজটা করেছে। যখন বাচ্চু ঢাকা চলে আসে তখন পার্থ সোলসে হাল ধরে। আচ্ছা। তো এক এক করে সময় পেরিয়ে যাচ্ছে, আমরা শৈশবের গল্প কিছুটা শুনেছি, একটু জানতে ইচ্ছে করছে আপনার প্রথম স্কুলের নামটি। আমার প্রথম স্কুলের নাম হচ্ছে মডেল কিন্ডারগার্টেন স্কুল। তারপর সেকেন্ড হচ্ছে চিটাং গভর্নমেন্ট জুনিয়র হাই স্কুল। এটা এখন চিটাং গভর্নমেন্ট হাই স্কুল হয়ে গেছে, আগে আমাদের সময় 8 পর্যন্ত ছিল। সো ক্লাস 8-এর পর 9-10 আমি কাজীমালি হাই স্কুলে পড়েছি, যেটা আমার আব্বার স্কুল, আমার আব্বা হেডমাস্টার। সো আমি ম্যাট্রিক পাস করেছি কাজীমালি স্কুল থেকে, আমি এবং ডাক্তার আরিফ দুজনেই আমরা কাজীমালি স্কুল থেকে পাস করেছি। তারপর চট্টগ্রাম কলেজ, চিটাং কলেজ, তারপর চিটাং ইউনিভার্সিটি, আচ্ছা। তারপর ঢাকা চলে আসি। পড়াশোনার ক্ষেত্রে আপনি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু অ্যাকাউন্টিংয়ের মতো এত নম্বর, এত ম্যাথমেটিক্যাল বিষয় সব কিছু ছেড়ে মিউজিকের ছন্দই আপনাকে টেনে নিল কিভাবে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। ইনফ্যাক্ট আমি অ্যাকাউন্টিং পড়িনি কখনো, পরে করেছি। আমি কিন্তু বেসিক্যালি সায়েন্স স্টুডেন্ট, আমি ইন্টারমিডিয়েট সায়েন্সই পড়েছি। সো আমার একটা ইন্টারেস্টিং ঘটনা আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল আমি আর্কিটেকচার পড়বো। ও তাই? আচ্ছা। সো আমার আসলে এই মিউজিকের জন্য আমার কিন্তু কেরিয়ারটা একদিকে বলবো নষ্ট হয়ে গেছে আসলে। কারণ তখন সোলসের তুঙ্গে, বুঝছেন, সোলসের শো, দিনে 2-3 শো, মানে রাত দিন নাই, কিসের পড়াশোনা কিসের কি। তারপর আমার যার ফলে হয় কি, আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্ট বের হলো, তারপর আমি বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য যে ছিল, আমি চান্স পাইনি আসলে। আর্কিটেকচার পড়ার স্বপ্নটা আমার ভেঙে গেল, খুব কষ্ট পেলাম। কি করব, সায়েন্স ছেড়ে দিলাম রাগ করে। সায়েন্স ছেড়ে এখন কি করব, চিটাং ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং। তো সব বলে তুমি সায়েন্স থেকে অ্যাকাউন্টিং পড়বে না, তুমি ম্যানেজমেন্ট পড়ো। তো ইভেন অ্যাকাউন্টিং চেয়ারম্যান আমাকে ডেকে বলছে তুমি কেন অ্যাকাউন্টিং পড়তে চাচ্ছ, এটা অনেক কঠিন তোমার জন্য হবে, তুমি ম্যানেজমেন্ট পড়ো, তুমি সায়েন্স থেকে আসতেছো। আমি স্যার আমি অ্যাকাউন্টিং পাস তো করছি, মানে পরীক্ষা ভর্তি পরীক্ষাতে পাস করছি, তাহলে আমি পারবো তাহলে। তারপরে এই আর কি, এটাই আর কিছু না। আচ্ছা। তো ঢাকায় যখন আপনারা সেটেল করছিলেন, এই সেটেল করার সময় যে জার্নিটা নিশ্চয়ই একটু স্ট্রাগলিং পিরিয়ড একটা গিয়েছে। তো সবকিছু মিলিয়ে একটু জানতে চাইবো ওই সময়টা আপনার চোখে কেমন ছিল, কি নিজেকে কিভাবে ম্যাচিউরিটির দিকে নিয়ে গেলেন? রাইট, ঢাকায় যেটা বলো আমি 83-তে এসেছি, তখন তো জাস্ট আমি ইউনিভার্সিটি পাস করে এসেছি। তখন যেহেতু বাবা নাই, বড় ভাইয়ের এখানে আমরা থাকছি, বড় ভাই আমাদের সাপোর্ট করছে, বাট ওইটা কিন্তু খুব স্ট্রাগল পিরিয়ড গিয়েছে আমাদের, কারণ স্পেশালি ফিনান্সিয়ালি। কারণ এমন না যে বড় ভাই খুব বড়, উনি একটা চাকরি করে, সো ওনার বাসা থাকছি খাচ্ছি ঠিক আছে, তারপর তো আমাদের একটা চলতে হবে। সো যেটা আমি ঢাকা সেটা করতে চেষ্টা করেছি, প্রফেশনাল মিউজিশিয়ান হওয়ার চেষ্টা করেছি, খেপ মারতাম বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টিস্টের সাথে, সাবিনা আপা, রুনা আপা, তারপর রুনা আপা না, হাদি ভাই, অনেকের সাথে স্টেজে বাজাতাম। তো ওখানে যা পয়সা করে পেতাম কিছু ওটা দিয়ে চলতাম। প্লাস ফিল্মে প্লেব্যাকে রেকর্ডিংয়ে বাজাতাম, অনেক কিবোর্ড বাজাতাম আর কি। আলাউদ্দিন ভাইয়ের সাথে অনেক কাজ করেছি, বুলবুল ভাইয়ের সাথে অনেক কাজ করেছি। সো এগুলো সত্য সাহা আমাদের খুবই আদর করতো, যেহেতু চিরঙের লোক, আমাদেরকে হলে আমাকে ডাকতো নাকি তুই একটু আয়, একটু বাজায় দে। সো এইভাবে অনেক কাজ করেছি ফিল্মে। কিন্তু একটা সময় এসে আমার মনে হলো আসলে
এটা আমার জন্য এটা কেমন যেন ভালো লাগছিল না, স্পেশালি ফিল্মে কাজ করতে গিয়ে আমার কাছে পরিবেশটা ভালো লাগেনি। আমি সরে আসছি ওখান থেকে, আর বাজাইনি, আমি আর যাবো না। সো এখন কি করব, তখন কোনো খুবই কষ্ট করেছি, মানে এরকম কষ্ট বোধহয় খুব কম মানুষই করে। কষ্টগুলো ফিনান্সিয়াল কষ্ট, যদিও বড় ভাই যথেষ্ট হেল্প করেছে, তারপরেও আছে না তারে। সো এই কষ্টগুলো করতে হয়েছে। বললাম না, অনেক হেল্প মেনে কোনো রকম যা টাকা পায়, তখন কত টাকা পায়, খুবই সামান্য, ওটা দিয়ে চলতাম। সো এইভাবে কষ্ট করে তারপরে আমি যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্স কমপ্লিট করলাম, দেন তারপরে চাকরির অফার পেলাম ফিলিপসে। তখন ফিলিপস হল্যান্ড ছিল, ফিলিপস ট্রান্সকম তখন কিনে নেই, ফিলিপস তখন ছিল। ওখানে প্রথম জয়েন করি, তারপরে ওখানে কয়েক বছর চাকরি করার পর তারপরে ফিলিপস যখন চলে যাবে বাংলাদেশ ছেড়ে, বিক্রি করে দিত, তখন আবার ফিলিপস ছেড়ে দিই, তখন অক্সিজেন ভিওসি, এখন লিন্ডে যেটা বলে ওই কোম্পানি জয়েন করি। তা লিন্ডেতে কয়েক বছর চাকরি করার পর তারপরে নেসলেতে জয়েন করি। সো এইভাবে আর কি আমার কেরিয়ারটা এভাবেই গেছে। এবং আরও ইন্টারেস্টিং কেরিয়ার যদি বলতে হয়, ভেরি ইন্টারেস্টিং কেরিয়ার। সো আমি বেসিক্যালি, যেহেতু আমি অ্যাকাউন্টিং নিয়ে পাস করেছি, বেসিক্যালি আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করতাম, ফিলিপসও বিওসি। তো নেসলে যেটা বলছিলাম যে ফাইন্যান্স ডিপার্টমেন্টে ছিলাম, হঠাৎ করে আমাদের নতুন একজন এমডি এসে বললো, তোমাকে একটা নতুন চ্যালেঞ্জ নিতে হবে। সো আমি বললাম, কী চ্যালেঞ্জ? সো বললো যে আমাদের নেসলে বাংলাদেশে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, বাট সাপ্লাই চেইন ডিপার্টমেন্টটা নাই, ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্যাট। আমি সাপ্লাই চেইন আমি কখনো নামে শুনেছি, বলে কীভাবে কী করবো, আমি কিছুই জানি না। সো ও বলে ডোন্ট ওয়ারি। সো আমাকে পাঠানো হলো নেসলে ফিলিপিন্সে আর নেসলে মালয়েশিয়াতে, একদম অন দ্য জব ট্রেনিং। ওখানে সব হাতে কলমে কাজ শিখলাম। তারপরে পাঠানো হলো সুইজারল্যান্ডে, ক্লাসরুম ট্রেনিং হলো। তারপরে ফিরে এসে তারপর নেসলে বাংলাদেশে ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা তৈরি করলাম, এবং প্রসেস ডেভেলপমেন্ট থেকে শুরু করে স্ট্রাকচার সব কিছু আমার হাতে তৈরি। তো বিষয়টা হয়ে গেছে কিছুটা যে কাজের মাঝেও আবার পড়াশোনায় ঢোকা। তো নতুন কি শিখেছিলেন যেটা আপনাকে নতুনভাবে স্টুডেন্ট লাইফে ফিরিয়ে নিয়ে গিয়েছিল? যেটা বলছিলাম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তখন আমি শিখলাম ওখানে, শেখার পর ইমপ্লিমেন্ট করলাম। যে প্রথম বাংলাদেশের প্রথম ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কিন্তু নেসলে বাংলাদেশে হয়েছে। তো ওটা আমার হাতে তৈরি, প্রসেস ডেভেলপমেন্ট থেকে শুরু করে স্ট্রাকচার সবই তৈরি হয়েছে। এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, বাট এটা খুবই মানে রিওয়ার্ডিং বলবো নিজের জন্য, খুবই স্যাটিসফ্যাক্টরি একটা ব্যাপার ছিল। সো আরও ইন্টারেস্টিং হলো, এটাতে গেল আমার ক্যারিয়ার শেষ, চেঞ্জ হলো ফাইন্যান্স থেকে সাপ্লাই চেইন। আবার কিছুদিন পর আরেকটা নতুন এমডি এসে বলো, আমাদের তোমার যে বাইরে দেখছি তোমার যে পপুলারিটি বলো এই বলো। সো আমাদের ইন্টারেস্টিং হলো, আমাদের আরেকটা ডিপার্টমেন্ট তৈরি করতে হবে যেটা তুমি পারবা। আমি বললাম, কি ডিপার্টমেন্ট? ও যে কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন। আচ্ছা, তখন আবার সাপ্লাই চেইন থেকে কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টটা নতুন আবার তৈরি করলাম। সো দুইটা ডিপার্টমেন্ট আমার হাতে তৈরি নেসলে বাংলাদেশে। সো একদম আবার সেই হিসাবে কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর হিসেবে আমি রিটায়ার করেছি। আচ্ছা, এবং সেটা বোধহয় খুব সম্প্রতি ছিল। সাম্প্রতিক, হ্যাঁ, এটা 2022-তে আমি রিটায়ার করেছি। আচ্ছা, 24 বছরের জার্নি নেসলেতে। 26 বছরের জার্নি নেসলেতে। আচ্ছা, ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর। চা মানেই ইস্পাহানি মির্জাপুর। একটু রেনেসার গল্প শুনতে হবে আমাদেরকে, কারণ সোলস ছেড়ে যখন ঢাকায় এলেন, তারপরে নতুন করে একটা স্ট্রাগলড লাইফ, তারপর রেনেসার কিভাবে সৃষ্টি? যখন আমরা ঢাকা আসলাম, তো যেহেতু রক্তে মিউজিক আছে, এটা ছাড়তে পারছে না। তখন আমাদের বন্ধুবান্ধব যারা আছে, আজিমপুরে অনেক আমাদের কিছু বন্ধুবান্ধব ছিল, মোটো, যে আমাদের বেস গিটার বাজাতো মোটো, তার মামুন নাম আমার কাজিন ছিল, সেও গান টান করতো। সে দুজনে উইন্ডোজ সেট অফ কেয়ারে বাজাতো ওই ব্যান্ডে। আর আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল হ্যাপি আখান। তারপরে আরেক আমাদের খুব সিনিয়র ভাই ছিল, উনিও আমাদের খুব এনকারেজ করতো। ওনার বাসায় ফজলি রাব্বি ভাই, উনি গিটারিস্ট ছিলেন, উইন্ডোজ গিটারিস্ট ছিলেন। সো ওনার বাসায় তখন যন্ত্রপাতি ছিল। সো ওনার বাসায় আমাদেরকে ডাকলো, চলো বলো আমরা প্র্যাকটিস করি একসাথে। সো ওনার বাসায় আমরা রেগুলার প্র্যাকটিস করতাম, আমি, মোটো, মামুন, ফজলে ভাই। সো ওনার বাসায় প্র্যাকটিস করতে হতো। একদিন পিলু তখন চিরং ছিল, সোলসে ছিল, পিলু তখন ঢাকা চলে আসলো। আবার ফার্স্ট বগি ভাই তখন বিদেশে ছিল, আমেরিকা ছিল, ওখান থেকে ব্যাক করলো। সো মোটো, মামুন ওর উইন্ডোজ সেট অফ কেয়ারে ছিল, বগি ভাই ছিল অ্যাবনর্মাল 3+2 নামে একটা ব্যান্ড। আর আমরা দুই ভাই, আমি আর পিলু সোলসে। আমরা এই কয়জন 5জন মিলে তখন ঠিক করলাম, আমরা এত তো প্র্যাকটিস করছি, আমরা একটা ব্যান্ড করি না কেন? তখন এই রেনেসা ব্যান্ডটা ফর্ম করলাম। তখন ব্যান্ডে কী নাম দিব, নাম খুঁজছিলাম। তখন অনেক ধরনের সাজেশন ছিল।
প্রথম একটা শো করলাম একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির প্রোগ্রামে, তখন আমাদের ব্যান্ডের নাম দেওয়া হয়নি, সোনারগাঁও হোটেলে ওদের প্রোগ্রাম। সো তো বললাম যে ভাই আমাদের ব্যান্ডের নাম দেওয়া হয়নি, আপনারা একটা নাম সাজেস্ট করেন। সো ওনারা অনেক সুন্দর সুন্দর নাম সাজেস্ট করেছিল, মানে দর্শক থেকে আসছিল? হ্যাঁ। বাবা। সো ওনারা একটা নাম খুব পছন্দ ছিল, ওনারা বললো আপনারা তো সবাই চাকরি বাকরি করেন, সো এই আপনাদের ব্যান্ডের নামটা এক্সিকিউটিভস রাখেন। ভালো হতো, খারাপ না, কিন্তু তারপরেও আমাদের কেন যে মনোভূত হচ্ছিল না। পরে আমরা সবাই আবার মিলে 5 জন মিলে বসলাম কি করা যায়, কি রাখা যায়। এর মধ্যে একটা টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন তখন বিটিভি ছিল, বিটিভিতে একটা প্রোগ্রামের জন্য আমাদের ডাকলো। ঝলক নামে একটা ম্যাগাজিন অনুষ্ঠান হতো। সো ওই ঝলক ম্যাগাজিন অনুষ্ঠান আমাদের একটা গান করতে বলতেছে যে তোমরা একটা গান করো। এখন টিভিতে প্রোগ্রাম করতে হলে একটা নাম দিতে হবে, কী নাম দিব ব্যান্ডের। তখন আবার সবাই মিলে বসলাম, বসে আমরা চিন্তা করলাম কী নাম যায়। অনেকগুলো সাজেশন ছিল, তার মধ্যে রেনেসা নামটা আমাদের খুব পছন্দ হলো। তার কারণটা হচ্ছে রেনেসার অর্থ হচ্ছে রিবার্থ। সো আমরা তখন দেখছিলাম যে আমাদের যে সময়টা, তখন বাংলা গানে ব্যান্ড মিউজিকে একটা চেঞ্জ আসছিল, অনেকটা হেভি মেটাল রক এরকম হচ্ছিল। আমাদের মনে হচ্ছে যে বাংলা গানকে রিভার্স করতে হবে ব্যান্ড মিউজিকের ক্ষেত্রে। সো ওই জন্য আমাদের এটা একটা পছন্দ হয়েছে নামটা। আর হচ্ছে রেনেসা শব্দটা বাংলা শব্দ, রেনেসা বলি আমরা। আর হচ্ছে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে প্রত্যেকের পেছনে একটা হিস্ট্রি আছে, মিউজিক্যাল হিস্ট্রি আছে ব্যান্ড মিউজিকের, সেটার একটা রিবার্থ হতে পারে, আর নতুন একটা ব্যান্ড হতে পারে। সব কিছু মিলিয়ে আমাদের রেনেসা নামটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। পারফেক্ট। এবং তখন থেকে আমরা ডিসাইড করেছি দুটো জিনিস। রেনেসা যখন আমরা নতুন গান করব, মৌলিক গান করব, দুটো জিনিস আমাদের মাথায় থাকবে। একটা হচ্ছে মেলোডি, আর একটা হচ্ছে লিরিক্যাল ভ্যালুস। তো এখন আমরা চেষ্টা করি রেনেসা যত গান করেছি এই দুটো জিনিস আমাদের সবসময় মাথায় থাকে, লিরিক্স যেন খুব স্ট্রং হয় এবং মেলোডি বেসড হয়, এবং সেটা আমাদের হৃদয়ে গেঁথে আছে এবং থাকবে। সেটা দর্শক শ্রোতারাই বলতে পারবে। আপনাদের রেনেসা ব্যান্ডের একটি গান হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়, এই গানটির তৈরির পিছনে গল্পটা একটু জানতে চাই। এটা খুব ইন্টারেস্টিং। ব্যাপারটা হচ্ছে আমার জীবনে আমি যত গান শুরু করেছি সবচেয়ে কম সময় নিয়েছে এই গানটি, হার্ডলি 15 to 20 মিনিটস। তাই? এবং ইন্টারেস্টিং, এই গানটা লিখেছে শহীদ মোহাম্মদ জঙ্গি ভাই। উনি একদিন আমাকে ডাকলেন, নকিব আমি একটা লাইন লিখেছি, কয়েকটা লাইন, এবং তোমার ভালো লাগবে, তুমি তো আসো বাসায়। আমি আচ্ছা ঠিক আছে। ওনার বাসায় আমি গেলাম। তো যন্ত্রপাতি নাই, ওনার ছেলে ছোটো অনেক, ওর একটা গিটার ছিল, মোটামুটি চলে আর কি, কোনো ভাঙাচোরা গিটার। আমাদের ঠিক আছে, ওটা দাও, আমার কিছু লাগবে। তো লাইনটা যে যখন দেখলাম, হৃদয় কাদামাটি কোনো মূর্তি নয়, আঘাত দিলে ভেঙে যাবে, অসাধারণ একটা লাইন, আমার তো খুবই পছন্দ হয়েছে। সাথে সাথে আমি এত ইন্সপায়ার্ড হলো দেখে, আচ্ছা এটা আমি এখনই করছি সুর, ওটা যা পেয়েছি ওটা নিয়ে বসে গেলাম। তা আমি সুর করছি, উনি লিখছে, এইভাবে করে মানে 15-20 মিনিটের সুরটা কমপ্লিট হয়ে গেল। আপনি অফ স্ক্রিনে আমাকে বলছিলেন যে প্রত্যেকটি গানেরই একটা স্টোরি আছে, এবং আপনি বোধহয় অস্ট্রেলিয়ায় গিয়ে একটা শো করে এসেছিলেন, তো একটা গান শুরু হওয়ার আগে সেই স্টোরিগুলো বলছিলেন, দর্শকও ভীষণ এনজয় করছেন। তো আমি একটু দর্শকদের সেই স্বাদটা দিতে চাই। মন শুধু মন ছুঁয়েছে, যেটা আমাদের সকলের মন ছুঁয়ে রয়েছে, এই গানেরও গল্পটা একটু শুনি। মন শুধু মন ছুঁয়েছে গল্পটা আসলে খুব কঠিন কিছু বলবো না, খুব সাধারণ গল্প। যেটা হচ্ছে আমার বড় ভাই যিনি খুব নাম, যার থেকে আমি শিখেছি সুরকার ছিলেন। সো উনি একদিন আমাকে ডাকলেন, আমি একটা গান, আমার মাথায় সুরটা এসছে, গুনগুন করছে, আমাকে শোনাচ্ছে, বলছে কেমন হয় দেখো তো গানটা। আমার গানটা সুরটা শুনে খুব পছন্দ হলো। আমি সাথে সাথে বসলাম, কি হারমোনিয়াম নিয়ে বসলাম, চট্টগ্রামে, হারমোনিয়াম নিয়ে বসলাম। তো আমার ঠিক চিন্তা হচ্ছে যে আসলে এটা কী করব, গানটা সুরটা তো মানে মনে রাখতে হলে কিছুটা লিখতে হবে। আমার যা মাথায় আসছে আমি তাই লিখছি। সো আমি লিখতে মন শুধু মন ছুঁয়েছে, ওর সাথে মুখ খোলেনি। তো উনি সুর করছে, আমি লিখছি, এভাবে কিন্তু গানটা ওই লিখে রাখার জন্য, গানটা সুরটা মনে রাখার জন্য লিখেছি, এটাই গানটা হয়ে গেল। এটা যে এরকম পছন্দ করবে মানুষ আমি কখনো ভাবিনি আসলে। এক কথায় অসাধারণ। আর আপনি এটাও বলেছিলেন, আমি যদি ভুল না করে থাকি, 500-এরও বেশি গানের আপনি সুরকার। তো 500টি গান আমরা পেয়েছি আপনার কাছ থেকে, কিন্তু ক্লাস 8-এ লেখা আপনার প্রথম গানটি এখনো আমরা শুনিনি, সেটা কেন? ভেরি ইন্টারেস্টিং। এটা আসলে আমি জীবনের প্রথম গান, যেটা এখনো রিলিজ হয়নি। কেন যে রিলিজ হয়নি আমি নিজেও জানি না, হয়নি আর কি। আসলে এটা খুব ইন্টারেস্টিং গল্প আছে। যেটা আমি বলছিলাম, বড় ভাই জিলু খান, উনি খুব নাম করা সুরকার ছিলেন। তো ওনার খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন হেনা ইসলাম, উনি গান লিখতেন, অসাধারণ গান লিখতেন উনি। ওনার কিছু লিরিক্স বড় ভাই গিয়ে দিয়েছিলেন সুর করার জন্য। সো বড় ভাই এগুলি ওনার টেবিলের ড্রয়ারে রেখেছেন, মানে হঠাৎ সময় করে উনি সুর করবেন। সো আমি খুব কিউরিওসিটি নিয়ে একদিন বড় ভাই যখন অফিসে চলে গেলেন, আমি বাসায়
ওগুলি বের করেছি। আমার খুব ইচ্ছা হচ্ছিল, আচ্ছা বড় এত সুন্দর সুর করে আমি কিছু করতে পারি কিনা দেখি একটু। আচ্ছা। তো চুরি করে ওনাকে না জানিয়ে, আমি বাসায় হারমোনিয়াম ছিল, তো চেষ্টা করলাম একটা গান শুরু করতে। তো আমি চেষ্টা করতে করতে করে ফেললাম। সো আমি খুব ভয় আছি যে ওনাকে না জানিয়ে চুরি করে একটা কাজ করলাম, কি হবে। সো উনি যখন বিকেলে আসলো, আমি সাথে সাথে বললাম, ভাইয়া আমি একটু তো অন্যায় কাজ করেছি। বলে কি করেছো? আমি বলছি, না আপনার ড্রয়ারে কিছু হেনা ভাইয়ের লিরিক্স ছিল, আমি এখন তো একটা লিরিক্স নেওয়ার চেষ্টা করেছি একটু সুর করার জন্য। উনি তো খুব খুশি হলেন, তাই নাকি, শোনাও তো। উনি সাথে সাথে আমাকে মানে বললো শোনাও। তো আমি হারমোনিয়াম দিয়ে শোনালাম। উনি এত খুশি হলেন, আমাকে জড়িয়ে ধরলেন, মানে আমি তোমাকে অনেক দোয়া করি, তুমি অনেক বড় হবা। সো ওইটা কিন্তু আমার জন্য বিরাট প্রাপ্তি। গানটা কি মনে আছে? মনে আছে। একটু আসলে আমার শোনানো তো যাবে? গিটার নাই, কিছু নাই, আমি কিভাবে শোনাবো জানি। হ্যাঁ করতে পারি। গানটা এখন রিলিজ হয়নি যদিও। একাকী যখন নির্জনে আমি সব কথা ভুলে গিয়ে চুপি চুপি ছিলেম বসে, ভাবিনি এমন কিছু হবে। একাকী যখন নির্জনে আমি সব কথা ভুলে গিয়ে। ক্লাস 8-এর একটা বাচ্চা ছেলে এরকম একটা সুর করেছে, আমি অবাক হয়ে যাচ্ছি ভাইয়া। হয়ে গেছে। আপনি বলছিলেন যে নেসলেতে 26 বছর কাজ করেছেন, তারপর রিটায়ারমেন্টের পর যেন আপনার ব্যস্ততা আরও বেড়ে গিয়েছে। আমি যতদূর জানি ইউটিএস এর সাথে আপনি যুক্ত রয়েছেন, তারপরে মুনফ্লাওয়ার, অটিজম ফাউন্ডেশন। তো একটু যদি এই সংস্থাগুলো সম্পর্কে বলতেন। আমি যখন রিটায়ার করলাম, তখন আমার কাছে যেটা মনে হয়েছে, আই এম রিটায়ার্ড বাট নট টায়ার্ড। আমি সবসময় বলি যে মানুষের রিটায়ারমেন্ট বলতে কিছু নাই। আল্লাহ যতদিন আমাদের হায়ার রেখেছে ততদিন চেষ্টা করব কিছু করার, এবং কাজ করতে আমার খুব ভালো লাগে। আমি কখনো বসে দেখতে পারি না, আমি কিছু না কিছু করতে চেষ্টা করি। গান বাজনা তো আছে, প্লাস কাজের মধ্যে। সো প্রথমে যেটা করেছি যে আমরা আর কয়েকজন আমার ফ্রেন্ডস, বন্ধুবান্ধব মিলে আমরা একটা ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্ম করেছি। সো চেষ্টা করছি কিছু একটা করতে বাংলাদেশে, লিডারশিপ ডেভেলপমেন্ট এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, যেহেতু আমার কোর ফাংশন ছিল, সেখানে কিছু কাজ করার চেষ্টা করছি। লিডারশিপ ডেভেলপমেন্ট ট্রান্সফরমেশন, এখন এআই যুগ। সো হাউ টু কনভার্ট ডিজিটালাইজেশন, কীভাবে হবে বাংলাদেশের কনটেক্সটে, লিডারশিপ ট্রান্সফরমেশন কেমনি হবে, এগুলি নিয়ে আমরা অনেক কাজ করছি। আরেকটা হচ্ছে যে ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি, ইউটিএস কলেজ বাংলাদেশের ওনারা ক্যাম্পাস করেছে, যেটা হচ্ছে যে ব্যাচেলার্স ডিগ্রি অফার করে। 3 বছরের ব্যাচেলার্স কোর্স, বাংলাদেশে 1 বছর পড়বে, এবং বাকি সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার অস্ট্রেলিয়া দিয়ে করবে, ডিগ্রি তো ওখান থেকে পাবে। তো যেটা হয়েছে কি, আমাদের দুটো স্ট্রিম আছে বাংলাদেশে, একটা হচ্ছে আইটি আর একটা হচ্ছে বিজনেস। সো দুইটা স্ট্রিমে আমরা এখানে ক্যাম্পাস করেছি, ক্যাম্পাস অফ চিটাগংয়ে। সো এখানে যারা পাশ করছে, অলরেডি 7টা ব্যাচ কিন্তু অস্ট্রেলিয়াতে চলে গেছে বাংলাদেশ থেকে কমপ্লিট করে। সো এটা যেটা হচ্ছে আমাদের যে ভাবনাটা, সেটা হচ্ছে এখন কিন্তু গ্লোবাল ওয়ার্ল্ড, এখন হচ্ছে আমাকে গ্লোবাল সিটিজেন হতে হবে, এবং আমাদের লেখাপড়াটাকে হাই স্টাডিজটা এমন হতে হবে, ইউ হ্যাভ টু বি গ্লোবাল সিটিজেন, আদারওয়াইজ টিকবে না। এবং বাংলাদেশের কনটেক্সট খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশ যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। সো আমাদের জন্য রিয়েলি দরকার এই ধরনের ট্যালেন্ট ডেভেলপ করা এবং হায়ার স্টাডিজকে প্রমোট করা। সেটা একটা বিরাট সুযোগ বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশে যখন এরা 1 বছর পড়বে, অস্ট্রেলিয়াতে পড়া আর বাংলাদেশে পড়া আকাশ পাতাল ডিফারেন্স আমরা ফিনান্সিয়ালি যদি বলি। সো অনেক কস্ট সেভিং হয়। আরটা হচ্ছে 1 বছর সময় পাচ্ছে প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকে তৈরি করা, এবং তাদের জন্য একটা যে অস্ট্রেলিয়াতে যাবে অনেক কিছু প্রিপারেশনের ব্যাপার আছে, ফিনান্সিয়াল বলেন, সেগুলো তৈরি করা। আর ছেলেদেররা তারাও অস্ট্রেলিয়ান কারিকুলাম সম্পর্কে অভিজ্ঞতা হয়, এবং এখানে বসেই বাংলাদেশে বসেই কিন্তু অস্ট্রেলিয়ান এডুকেশনটা নিতে পারছে। সো এটা বিরাট অ্যাডভান্টেজ। সো এটা আমার মনে হয় বাংলাদেশের কনটেক্সটে ইটস হিউজ আমি বলবো একটা ভালো দিক বলে মন বলে এডুকেশন সেক্টরে। এটা একটা আছে। আর ম্যানেজমেন্ট কনসাল্টিং কথা বললাম, ন্যামকন যেটা। সো ন্যামকন ম্যানেজমেন্ট কনসাল্টিং আমরা যেটা চেষ্টা করেছি, বারবার চেষ্টা করছি, এখনও শুরু করেছি আমরা, এবং গ্লোবালাইজেশনের সাথে আমাদের স্পেশালি বাংলাদেশের লিডারশিপ ডেভেলপমেন্ট কীভাবে তৈরি করা যায়, ট্রান্সফরমেশন কেমন করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং রিসেন্টলি আমরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একজন থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশে আসছে। সো ওনাদেরকে নিয়ে বাংলাদেশের টপ লিডার্স যারা আছে, ইন্ডাস্ট্রি লিডার্স যারা আছে, তাদেরকে নিয়ে আমরা মত বিনিময় সভার মতো করছি। সো
ফিউচার অ্যাডভাইস করবেন উনি বাংলাদেশের কনটেক্সটে কীভাবে আমরা এগিয়ে যেতে চাই গ্লোবাল কনটেক্সটে। সো এইগুলি কাজ আমরা করছি। আর আমার সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে মুন ফর অটিজম ফাউন্ডেশন। আমি আসলে খুব সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসি, সোশ্যাল ওয়ার্ক করি, একদম অনেক করি, চেষ্টা করি। সো এটা হচ্ছে আমার খুব প্রাণের একটা জায়গা যে এই স্পেশাল নিডস চিলড্রেনদের নিয়ে আমি কাজ করি, যারা অটিস্টিক বাচ্চারা আছে। একটা স্কুলও আমাদের আছে ফাউন্ডেশনের। সো স্কুলের আমাদের প্রায় 50 স্টুডেন্টস আছে। সো অটিস্টিক বাচ্চারা হয় কি প্রত্যেকটা বাচ্চা কিন্তু ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ট্যালেন্ট এবং একজন এক রকম ট্যালেন্টস ওদের। সো ওদের কার মধ্যে কী ট্যালেন্টসটা আছে সেগুলোকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে, তাহলে ওদের ডেভেলপমেন্টটা করা সম্ভব। এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কারিকুলাম করতে হয় প্রত্যেকের জন্য। সেভাবেই আর কি উই ওয়ান্ট টু ডেভেলপ দেম। সো এইভাবে আর কি কাজ করছি যে দেখা যাক কি করা যেতে পারে। নিশ্চয়ই এত নোবেল একটা ইনিশিয়েটিভ, আই এম শিওর আমাদের দর্শক যারা শুনছেন তারাও জানলেন এবং প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই, ইনশাল্লাহ। আমরা চাই যে সবসময় সহযোগিতা চাই, এটা কিভাবে আরো ডেভেলপ করা যায়। আপনার শ্রেষ্ঠ গান হৃদয় কাদা মাটির কোনো মূর্তি নয়, এই গানটি শ্রদ্ধেয় নীলিফার ইয়াসমিন গেয়েছিলেন। তো সেই ঘটনাটি একটু জানতে চাইবো, কিভাবে তার কণ্ঠে আমরা শুনতে পেলাম, কি হয়েছিল? থ্যাংক ইউ প্রশ্নটার জন্য। এটা খুব ইন্টারেস্টিং ঘটনা। সেটা হচ্ছে যে শ্রদ্ধেয় আনিসুল হক ভাই একটা প্রোগ্রাম করেছিলেন বিটিভিতে। সো ওই প্রোগ্রামে আপনারা তো অনেকে দেখেছেন এটা। যারা ব্যান্ডের শিল্পী তারা অন্য ধরনের, যেমন আমি রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলাম, আর যারা অন্য ট্রেডিশনাল শিল্পী তারা ব্যান্ডে গান করবেন। সো আমরা ইনফ্যাক্ট আনিসুল হক ভাই আমি নিজে বসে বসে কিন্তু সব প্ল্যানিং করছিলাম কাকে কোন গান দেওয়া যায়। সো সেখানে আমাদের মনে হলো হৃদয় কাদামাটি গানটা একমাত্র ওনার গলায় যাবে। নীলুফার আপা ছাড়া এই গানটা আসলে কারো করা ভালো লাগবে না। তখন আমরা ওনাকে বললাম, খুব ভয়ে বলছি, নীলুফার আপা আমাদের একটা আবদার আছে। বলে কি বলো তো বাবা? তা আমি বললাম যে আপা আপনার একটা গান আমরা করতে চাই, এই গানটা। বলে দারুণ হবে তো, আমি তো ওই গানটা পছন্দ করি। তখন সাথে ওনার বাসায় বসে হারমোনিয়ামটা তুলে দিল এবং উনি এত অসাধারণ গেয়েছেন এবং মনে হচ্ছে এই গানটা মনে ওনার জন্যই তৈরি। কারণ একটা জিনিস কি, যারা গান সুর করে বা কম্পোজার যারা, তারা যখন গান সুর করে তখন কিন্তু সাথে সাথে চিন্তা করে নেয় এই গানটা কার গলায় মানাবে। এছাড়া কিন্তু গান যদি কাকে দিতে হবে সেটা যদি ভুল করে, গান কিন্তু মানুষের কাছে ঠিকমতো ভালো লাগবে না আর কি। সো এই গানটার হৃদয় কাদামাটি যেমন সোলস আমাদের রেনেসাই গেছে বগি ভাই ফাসাদি, ওনার গলা একটা হাস্কি ভয়েস, এবং ঠিক নীলুফার আপার গলাটি একই জিনিসটা পেয়েছি আমরা। অসাধারণ গেয়েছেন উনি। সত্যি আমরা আড্ডা দিতে প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। তো আপনি ন্যামকনের কথা প্রসঙ্গে বলছিলেন যে এআই রিলেটেড কিছু কাজও ওখানে করা হচ্ছে। তো একটা প্রশ্ন চলে আসছে মাথায়, এখন এআই গানও লিখতে পারছে, শুরু করে দিচ্ছে। তো এটা নিয়ে আপনি কি ব্যাখ্যা দেবেন, কি ভাবনা আপনার? ফ্যান্টাস্টিক, আমি খুব খুশি হলাম এই প্রশ্নটা করার জন্য। আচ্ছা, কারণ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, টেকনোলজিকে অলওয়েজ ওয়েলকাম করতে হবে, এমব্রেস করতে হবে। এটাকে বাদ দিয়ে আমরা কোথাও যেতে পারবো না। এআই আমাদের কিন্তু ফিউচার, এআই কিন্তু অলরেডি চলে আসছে, আমরা এটা অ্যাভয়েড করতে পারবো না। এখন আমি মিউজিকের কথা যদি চিন্তা করি, তাহলে এআই কী করে আসলে বিগ ডাটা থেকে, বিভিন্ন বিগ ডাটা থেকে ওরা নিয়ে কিছু সাজেস্ট করে, নতুন কিছু তৈরি করে। গানের ক্ষেত্রেও সেরকম হয়। এখন অনেকগুলো সফটওয়্যার আছে এআই বেস। কাজে আমি অলওয়েজ বলি যারা মিউজিশিয়ান আছে তারা বলি, তোমরা এআই ইউজ করবে অ্যাজ এ টুল। এআইকে তোমরা মাস্টার মনে করো না, মাস্টার হবে তুমি। ইউ হ্যাভ দ্য ক্রিয়েটিভিটি, তুমি ক্রিয়েট করবা। ক্রিয়েশনের টুল হিসাবে আমি এআইকে ব্যবহার করবো যে তোমাদের ক্রিয়েশনটাকে আরও বেশি অ্যাডভান্স হতে পারে। আমি নিজেও কিন্তু কাজ করছি এআই বেস, আমি মিউজিক অ্যারেঞ্জমেন্ট করছি এআই থেকে নিয়ে। সো এটা কিন্তু অনেক আমাকে হেল্প করছে, অনেক হেল্প করছে। এবং যেটা আমি 1 ঘন্টা লাগতো সেটা আমি 5 মিনিটে পাচ্ছি। কিন্তু এটাতে রিস্কটা হচ্ছে আপনি কিন্তু ওদের দাস হলে চলবে না, আপনাকে ওকে আপনার দাস বানাতে হবে এআইকে, তাহলে কিন্তু আপনি পারবেন এবং ডেভেলপ করতে পারবেন। নাহলে কিন্তু লাভ নেই, আপনি কিন্তু ওয়েস্ট হয়ে যাবেন। কারণ এটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি মিউজিশিয়ানদের জন্য। মিউজিশিয়ানে করে কি, বাস ওকে বলে দিল, প্রম্পট করলো, একটা গান লিখে দাও, একটা গান লিখে দিল। কিন্তু এটা তো আসলে ক্রিয়েটিভিটি হলো না। আপনাকে আপনি যেটা ক্রিয়েট করছেন সেটাকে কীভাবে আরও বেটার করা যায়, তাড়াতাড়ি করা যায়, সেটা কিন্তু আপনি এজ এ টুল আপনি ব্যবহার করেন। মিউজিক অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রেও তাই। কিন্তু আমি গান কম্পোজ করছি, আমি কিন্তু সব কিছু প্রম্পট করছি, আমি নিজে বাজিয়ে কর্ড প্রোগ্রেশন ঠিক করে সব কিছু ওকে দিচ্ছি। তারপরে কিন্তু সে আমাকে সাজেস্ট করছে। কিন্তু সাজেস্ট করলেও হবে না, ইউ হ্যাভ টু পুট ইয়োর ট্যালেন্টস ওভার দেয়ার।
হ্যাঁ, নিশ্চয়ই। আর না হলে কিন্তু ভালো কিছু আপনি পাবেন না, আপনি কিন্তু ওর দাস হয়ে যাবেন, তখন কিন্তু আপনি শেষ। তো আমরা কি নতুন কিছুর জন্য অপেক্ষায় আছি, যেটা নিয়ে এই মুহূর্তে আপনি কাজ কাজ করছেন করছি, বললেন? yes. অবশ্যই, আমি তো অলওয়েজ আমি চেষ্টা করি নতুন কিছু করতে, সবসময় আমি চেষ্টা করি, যখনই আমি সময় পাই কাজের ফাঁকে অবস্থায় ফাঁকে আমি নতুন গান করার চেষ্টা করি। এখন আমার অনেক গান আমার পড়ে আছে, আচ্ছা। গানের শখানি গান পড়ে আছে আনরিলিজড। সো আমি চেষ্টা করছি এখন কিছু কিছু গান কম্পোজ করে রাখতে, অ্যাটলিস্ট থাকুক। সো কাজ করছি কিছু। আচ্ছা, জি। তো আমরা কি একটা অনুরোধ করতে পারি আপনাকে? আপনার থেকে একটা গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে পারি? অবশ্যই। আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি দর্শকের কাছ থেকে। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বলছিলেন হি হ্যাজ রিটায়ার্ড বাট হি ইজ নট টায়ার্ড। সত্যি তো তাই, তিনি তার কাজ এবং সাধনাকে এক করে নিয়েছেন এবং তার এই অক্লান্ত জার্নি, কর্ম, সাধনা যেন অব্যাহত থাকে, এই শুভকামনা জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের আজকের এই পর্বটি আপনারা দেখতে পারবেন একুশে টেলিভিশনের পর্দায় এবং সেই সাথে কাহিনী স্টুডিওজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ইস্পাহানি মির্জাপুর চায়ের প্রাণবন্ত ঘ্রাণে আপনাদের প্রতিটি মুহূর্ত যেন প্রাণবন্ত হয়ে ওঠে, সেই শুভেচ্ছা রইল সবার জন্য। গান শুনছি এবার। কি গান শুনবো, শোনাবো? আমার তো প্রিয় অনেকগুলো গান রয়েছে, আপনার একটা প্রিয় গান শুনি। আমার প্রিয় গান, এটা তো খুব কঠিন সমস্যায় ফেললি, কারণ আমার তো নিজের সৃষ্টি সবগুলি সন্তানের মতো, সবাই সবগুলি প্রিয়। এখন কি বলবো, এই মুহূর্তে একটা গান মনে আসছে, এটাই করি। শিওর। নদী সে পথ সাগরে মিশে যেতে চায়, এই মিলন মেলা কে রুখে, ভালোবাসা এমনি সর্বনাম, ফিরে আসে আর হারায়, নদীরও অচেনা বাঁকে, নদী সে পথ সাগরে মিশে যেতে চায়, লা 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 লা। বাহ, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে এত কিছু জানিয়েছেন। খানিকটা বোধহয় আপনার স্মৃতির পাতায় আমরা আপনাকে নিয়ে যেতে পেরেছি, অবশ্যই, তাহলেই অবশ্যই। আমরা সার্থক। অশেষ ধন্যবাদ। ধন্যবাদ, এবং সবাই আজকে যারা আয়োজন করেছে তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস, কৃতজ্ঞ, কারণ অনেক কিছু কথা বললাম, অনেক শেয়ার করলাম। আমার দর্শক শ্রোতাদের কাছে এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো হয়তো পৌঁছাবে, সো আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।